এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি প্রত্যয়, আর আমার সাথে আছে সুমিতেন্দ্র। আজ আপনারা শুনবেন একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প। সায়ন রুদ্রর লেখা গ্রামের গহন বনে। গল্প পাঠে রয়েছে আমি প্রত্যয়। অন্যান্য চরিত্রে রয়েছে নীল, আদিত্য, মধুপর্ণা, সুমিতেন্দ্র আর আমি প্রত্যয়। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প। 29শে জুলাই 1960। শালমুড়ির অখ্যাত গ্রামে তখনও বিদ্যুৎ পরিষেবা এসে পৌঁছয়নি। এমনই একদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে শালমুড়ির পুলিশ ফাঁড়িতে গ্রামের কয়েকজন জোয়ান মাঝবয়সী লোক হাজির হলো। ছোট্ট থানা, কাজও কম। হ্যারিকেনের আলোতে বসে তখন দারোগাবাবু তার দুজন কনস্টেবলের সাথে গল্প করছিলেন। দারোগাবু, দারোগাবু, আমাদের বাসা, দারোগাবু, আমাদের বাসা, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন দারোগাবু, রক্ষা করুন আমাদের। আরে আরে ঠিক আছে, ওফ, আপনার আগে শান্ত হন, বলে উঠলেন দারোগা ক্ষিতিমোহন সমাদ্দার। ক্ষিতিমোহন বাবুর বয়স 35। বেশ সাহসী এবং কর্মঠ হলেও চেহারা স্থূলতার কারণে তিনি ততটা কর্মতৎপর নন। শুনুন শুনুন, আপনারা শান্ত হয়ে বসে আমাকে বলুন আগে যে কি বিপদ হয়েছে। আরে তবে নাকি আপনাদের সাহায্য করবো আমি নাকি। হ্যাঁ দারোগাবু, এই এক সপ্তাহের মধ্যে আমাদের গ্রামের দুটো জোয়ান ছেলে, পরেশ আর সুজন একেবারে নিখোঁজ হয়ে গেছে দারোগাবু। আপনি কিছু করুন। আজ্ঞে হ্যাঁ দারোগাবাবু, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না জীবিত না মৃত। সে কি, এ তো অদ্ভুত কাণ্ড। তা কবে ঘটেছে এই ঘটনা? আগে দারোগাবাবু, পরেশকে 2 দিন আগে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভেবেছিলাম হয়তো তারিখে কোথাও পড়ে রয়েছে। তার একটু নেশাবান করার স্বভাব আছে কি না, কিন্তু এই 2 দিনেও ও ফিরল না। আর আজ সকাল থেকে সুজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ভোরবেলা উঠেও হাটে যায় আর বিকেলবেলাতেই ফিরে আসে। আজ ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছে বটে, কিন্তু চাপডিঙির হাটেও যায়নি আর বাড়িতেও ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরে ওকে না পেয়ে আপনার কাছে এসেছি দারোগাবাবু। আমাদের বাঁচান দারোগাবাবু, আমাদের বাঁচান। বেশ অবাক ব্যাপার তো এটা। বাড়ি থেকে বেরিয়ে সশরীরে নিখোঁজ হয়ে যাচ্ছে আর তাদের কোথাও খোঁজও পাওয়া যাচ্ছে না। বাবা! দারোগাবু, আমাদের সবার মনে হয় এই নিশ্চয়ই ওই হাত পাগলা বোমাটার কাজ। ওই মাঝে মাঝে আমাদের গ্রামে আসে, তাও এই দিক ওদিক কেমনভাবে তাকায়, আমাদের সবার দেখলেই কেমন সন্দেহ হয় ওকে। হ্যাঁ দারোগাবাবু, যতীন ঠিক কথাই কইছে। ওই শালঝুমড়ির যে জঙ্গল আছে ওখানেই থাকে, তার ভেতরে আস্তানা গেড়েছে। সারা দিন ধরে ওখানে কাঠ কুঠো নিয়ে কী সব করে, আগুন ঠাগুন ধরিয়ে ঝাড়ফুঁক করে বোধহয় সব সাধনা টাধনাও করে। ঠিক বলেছো, ঠিক কথা। কোন লোকটার কথা বলছেন আপনি? আরে ওই একটা আত পাগলা লোক মাঝে মাঝে আসতো না আমাদের গ্রামের মুদিখানা থেকে মাঝে মাঝে সদাই নিত। ওই আঙুল দিয়ে ইশারা করে করে মাল নিত। দেখে তো বোবাই মনে হতো। ওই জঙ্গলে থাকে, দেখলে কেমন ভয় ভয় লাগে। আমাদের সকলেরই মনে হয় ওই পরেশ আর সুজনের হারিয়ে যাওয়ার পেছনে ওই পাগলটারই কোনো রকম হাত আছে। কথা বলতে বলতে যতীন ফাঁড়ির চেয়ারের উপরে বসে পড়ল। তার পাশে রমেশও বসল। তাই নাকি? তবে তো আমাদের ওই জঙ্গলে যেতেই হবে। আর তোমাদের কথা শুনে যা মনে হচ্ছে, ওই লোকটাকে ধরতে পারলেই হয়তো ওই নিখোঁজ মানুষগুলোর খোঁজও আমরা পাবো। তাহলে আমরা যাচ্ছি ওই শালঝুমড়ির জঙ্গলে, বুঝলেন? আর আপনারাও যাবেন তো? গ্রামের লোকেদের হঠাৎ কেমন ভীত মনে হলো।
বাবু, বলছিলাম যে এই রাতের বেলায় ও জঙ্গলে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ, এই শোনা যায় ও জঙ্গলে নাকি আজব কুছ ঘটে এই রাতের বেলায়। হ্যাঁ দারোগা বাবু, আমরাও শুনেছি নাকি ওই জঙ্গলে ভয়ানক কিছু পিশাচেরা থাকে। ওই পাগলটা যখন ওই জঙ্গলের মধ্যে থাকে তখন ও হয়তো পিশাচদেরই কেউ হবে। আগে হ্যাঁ, মানে ওই ভূত প্রেতী আর কি। আগে যদি জানতাম না, তবে ওই শয়তানটাকে কখনো গ্রামে ঢুকতেই দিতাম না আমরা। তার মানে আপনারা আমার সঙ্গে যাবেন না, তাই তো? না না, মানে বাবু, মানে আমরা কেউ যেতে পারবো নিকো। না না বাবু, আমাদের খুব ভয় লাগে, আমাদের ছেড়ে দিই। গ্রামেরই আরেকজন ছেলে অতীশ বলল কথাটা। বুঝলাম। ঠিক আছে, আমাকেই তাহলে হারানো মানুষগুলোর সন্ধানে যেতে হবে। এ কনস্টেবল পাকরাশি আর সঞ্জয়, তৈরি হও, আমাদের শালঝুমড়ির জঙ্গলে যেতে হবে। চলো। না বাবু, মানে বলছিলাম কনস্টেবল, ইটস মাই অর্ডার। কনস্টেবলের উদ্দেশ্যে বেশ ধমকের সুরেই কথাটা বলে উঠল ক্ষিতিমোহন। তোমরা চলো আমার সাথে, চলো। বড় দারোগার কথা কনস্টেবলরা অমান্য করতে পারল না। তারাও সাইকেল নিয়ে চলল ক্ষিতিমোহনের সাথে। শালমুড়ির জঙ্গল খুবই ঘন। সেখানে সাইকেল নিয়ে জঙ্গলের ভেতরের দিকে এগিয়ে চলল তারা। তাদের সকলেরই হাতে রয়েছে একটা করে টর্চ। টর্চ জ্বালিয়ে তারা জঙ্গলের এদিক ওদিক ভালো করে দেখে নিচ্ছে। হঠাৎ করে হুড়মুড় করে তাদের বিপরীত দিক থেকে, অর্থাৎ পাশের চাঁপাডিগির গ্রাম থেকে ঠিক তাদের দিকেই কোনো একজন মানুষ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে তাদের দিকেই ছুটে আসছে। আর তার ঠিক পেছন পেছনই আসছে একটা বিরাটাকার কালো ধোঁয়া। না, কোনো ভুল তারা দেখছে না। দ্বাদশীর চাঁদের আলোতে তারা স্পষ্ট দেখতে পাচ্ছে প্রায় মানুষের ন্যায় আকৃতির কালো ধোঁয়া যেন সেই মানুষটাকেই অনুসরণ করে ধেয়ে আসছে। এমন সময় হঠাৎ একটা লতায় পা পিছলে সেই মানুষটা পড়ে গেল, আর সেই কালো ধোঁয়াটা তার একদম সামনে এসে হঠাৎ করে যেন তার শরীরে মিশে গেল। ওরে ওরে বাবা গো, এ কি ভৌতিক ব্যাপার স্যাপার ঘটছে গো। আরে মাইজি, কি কসম, ভাগ হয়ে আসে। সেই কনস্টেবল দুইজন সেই দৃশ্য দেখে সাইকেল ঘুরিয়ে পড়ি মরি করে দৌড় লাগালো। আরে কি হলোটা কি? তোমরা কোথায় যাচ্ছ? ক্ষিতিমোহন বাধা দিতে গিয়েও দিতে পারল না। সেও হয়তো চলে যাবারই মনস্থির করেছিল, কিন্তু হঠাৎ করে চোখের সামনে যে দৃশ্য দেখল তা দেখে সে ওখানেই দাঁড়িয়ে পড়ল। যে লোকটা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল সে হঠাৎ করে উঠে দাঁড়ালো, তবে তার চেহারা এখন ভয়ঙ্কর। চোখের মণি নেই, অর্থাৎ দুটো চোখেরই সাদা অংশটা শুধু দেখা যাচ্ছে। হঠাৎ পড়ে যাওয়ার কারণে তার হাতে পায়ের বেশ কিছু জায়গায় ধুলোবালি লেগেছে, হাঁটুতে কিছুটা ছড়েও গেছে। লোকটার পরনে সাধারণ একটা গেঞ্জি আর একটা লুঙ্গি, কিন্তু ক্ষিতিমোহন অবাক হয়ে দেখল যে সেই লোকটার মধ্যে তার শরীরের ধুলো ঝাড়ার কোনো লক্ষণ নেই। এমনকি আঘাতপ্রাপ্ত স্থানের দিকেও তার কোনো ভ্রুক্ষেপই নেই, বরং সে কোনো দিকে দৃষ্টিপাত না করে সোজা শালমুড়ির জঙ্গলের ভেতর দিকে হাঁটা লাগালো। লোকটার চলার গতি কেমন অদ্ভুত ধরনের, যেন সে নিজে সেই স্থানে নিজের ইচ্ছেতে যাচ্ছে না। কেউ যেন তাকে কোনো অদৃশ্য মন্ত্র বলে সেই জঙ্গলের ভেতর দিকে আকর্ষণ করে নিয়ে চলেছে। কি মনে হতে দারোগাবাবু তার পিছু নিল।
আজ সে শালমুড়ির জঙ্গলের এই অদ্ভুত রহস্য ভেদ করেই ছাড়বে। ক্ষিতিমোহনের সাইকেল এখন মাটিতে পড়ে রয়েছে। এই অলৌকিক দৃশ্য দেখে সে এতটাই অবাক হয়ে গেছে যে সাইকেলটা নিয়ে যেতেই সে ভুলে গেছে। হেঁটে হেঁটেই সে অনুসরণ করতে লাগলো সেই অদ্ভুত মানুষটাকে। অনুসরণ করতে করতে জঙ্গলের ভেতরে অনেকটা পথ চলে এসেছে ক্ষিতিমোহন। রহস্যময় মানুষটার ক্ষিতিমোহনের দিকে কোনো দৃষ্টি নেই। সে নিজের মতন হেঁটে চলেছে। তবুও ক্ষিতিমোহন যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেই হেঁটে চলেছে তার পেছন পেছন। চলতে চলতে এ কোথায় সে পড়ল সে? এ তো এক ভাঙাচোরা পুরনো রাজবাড়ি। আজ থেকে প্রায় 50-60 বছর আগে এখানে একটা রাজবাড়ি ছিল বলে সে শুনেছে। কিন্তু কোনো এক সময় ভয়ানক ভূমিকম্পের কারণে এই রাজবাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এখন আর কেউই এ বাড়িতে থাকে না। জঙ্গলের ভেতরে প্রায় 15 মিনিট হাঁটা পথের দূরত্বে থাকা এই বাড়িতে এখন গ্রামের লোকেরা কেউই আসে না। তবে কি এখানেই পাওয়া যাবে নিখোঁজ হয়ে যাওয়া লোক দুটোকে? আর গ্রামের লোকেদের বর্ণিত সেই লোকটা, সে কি এখানেই আছে নাকি? কিছুদূর গিয়ে হঠাৎ করে একটা অদ্ভুত কাণ্ড দেখতে পেল ক্ষিতিমোহন। সেই লোকটা হঠাৎ করে রাজবাড়িতে প্রবেশ করে নিজের হাতেই নিজের ঘাড় মটকে দিল আর সে পড়ে গেল মাটির উপরে। এই দৃশ্য দেখে ক্ষিতিমোহন এতটাই অবাক হয়ে গেল যে সে আর ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না। সে অজ্ঞান হয়ে পড়ে গেল। তার হাতের টর্চটা মাটিতে পড়ে গিয়ে নিভে গেল। যখন তার জ্ঞান ফিরল তখন নিজের অবস্থা বুঝে নিজেই হতবাক হয়ে গেল ক্ষিতিমোহন। এ কি অবস্থা তার! কেউ যেন তাকে টেনে নিয়ে এসে রাজবাড়ির একটা থামের সাথে হাত পা আর মুখ বেঁধে রেখেছে। কিন্তু তার এমন অবস্থা কে করল? কই, কাউকে তো দেখা যাচ্ছে না। সেখানে সেই গোল চত্বরের মধ্যেখানে কাঠ সংগ্রহ করে একটা মশালের মতো জ্বালিয়ে রাখা আছে। আর সেই আগুনের আলোতে ডান দিকে তাকাতেই ক্ষিতিমোহন একেবারে চমকে উঠল। সেখানে একটা মৃতদেহ পড়ে রয়েছে। তবে সে মৃতদেহ একটু আগে দেখা সেই মানুষটার নয়। তবে এটা কার? সেই নিখোঁজ হয়ে যাওয়া দুজন মানুষের একজনের কি? সেই মৃতদেহের বুকের কাছ থেকে পেট পর্যন্ত সোজা একটা লম্বা কাটা দাগ, যেন কেউ তার মৃত্যুর পর তার শরীরটাকে চিরে দিয়েছে। আর তার পেটের ভেতরে ওই কালো গোল দাগটা কিসের? দেখে মনে হচ্ছে নাড়ি ভড়ি কিছুই নেই, বরং তার মধ্যে কিছু পোড়া কাঠের টুকরো, কিছু যজ্ঞের ছাই এসব পড়ে রয়েছে। যেন এই লোকটার পেটটা কেটে সেই অংশের যজ্ঞস্থল বানিয়ে কেউ যজ্ঞ করেছে। আর তার মৃতদেহ থেকে আরেকটু দূরে ওটা কি? ওখানেও একটা মৃতদেহ পড়ে রয়েছে, যার বুক থেকে পেটের কাছ পর্যন্ত অনুরূপ একটা কাটা দাগ। আর তার পেটেও একটা গোল গর্ত। আর সেই গর্তের সামনে লোকটার 2 পায়ের ফাঁকে বসে আছে একজন মানুষ। আবছা অন্ধকারে মানুষটার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না, তবে তার মাথার দুপাশে অবিন্যস্তভাবে ছড়িয়ে থাকা চুলগুলো দেখা যাচ্ছে।
আর মানুষটা হাত নেড়ে কি যেন করছে। কি করছে ঠিক বোঝা না গেলেও হয়তো যজ্ঞ জাতীয় কিছু একটা করছে। আর যজ্ঞস্থলটা হয়তো সেই মৃত মানুষের সেই পেট, যার মধ্যে কোনো নাড়ি বড়ি নেই। এখনই কিছু একটা করতে হবে ক্ষিতিমোহনকে, নইলে একটা অঘটন ঘটতে পারে। এই তবে সেই পাগল, গ্রামের নিখোঁজ হয়ে যাওয়া এই দুজন মানুষকে তবে এই লোকটাই মেরেছে। আর এখন তাদের মৃত শরীরকে নিয়ে কোনো একটা ভয়ানক সাধনা করে চলেছে সে। হয়তো শালমুড়ি বা জঙ্গলের ওপাশের চাঁপাডাঙ্গা গ্রামের কোনো ভয়ানক ক্ষতি করতে চায় সে। আর ওই কারণেই সেই মানুষটাকে ওইভাবে ওই কালো ধোঁয়ায় ভর করেছিল। কিন্তু সেই মানুষটা কোথায়, যাকে অনুসরণ করে ক্ষিতিমোহন এই মৃত্যুপুরীতে এসে উপস্থিত হয়েছে? কই, তার মৃতদেহকে তো কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে ডান দিকে চোখ পড়তে সে লাশটাকে দেখতে পেল। সেই মানুষটার মৃতদেহটা এখনো অক্ষত অবস্থায় পড়ে রয়েছে। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা উঠে দাঁড়ালো। নিশ্চয়ই তার তন্ত্রমন্ত্রের সাধনা শেষ হয়ে গেছে। একটা অদ্ভুত বিকট গন্ধ উপলব্ধি করছে ক্ষিতিমোহন। গন্ধটা এতই উৎকট, প্রায় বমি আসার উপক্রম তার। এমন সময় ক্ষিতিমোহন খেয়াল করল সেই পাগলটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার ডান দিকে পড়ে থাকা সেই মৃত মানুষটার দিকে। না, এই মৃত মানুষের শরীর নিয়ে এরকম খামখেয়ালিপনা সে কিছুতেই করতে দেবে না। যে করেই হোক কিছু একটা করতেই হবে। কিন্তু সে কি করবে? তার হাত পা যে এখন শক্ত করে বাঁধা, অনেক চেষ্টা করে সেই বাঁধন কিছুতেই খুলতে পারছে না। তার মুখটাও বাঁধা, চিৎকার করে যে কাউকে ডাকবে সেটাও সে পারছে না। সেই পাগলটা সেই ব্যক্তির সামনে পৌঁছে গেছে। আর অদ্ভুতভাবে সেই পাগলটা মৃত ব্যক্তির শরীরে কোনো রকম ক্ষতি না করে সেই ব্যক্তির ডান পা ধরে দুই হাত দিয়ে টানতে টানতে সেই পাগল অবজ্ঞা ভরে নিয়ে চলল। একটু দূরে গিয়ে হঠাৎ করে সেই মৃতদেহকে আবর্জনার মতো দূরে ছুঁড়ে ফেলে দিল। তারপর পাগলটা খালি হাতে ফিরে এলো। সেই পাগলের অদ্ভুত রকম কার্যকলাপ নীরব দর্শক হয়ে দেখা ছাড়া ক্ষিতিমোহনের এখন আর কোনো উপায় নেই। এরপর হঠাৎ আবার কোথায় চলে গেল সেই পাগলটা। ক্ষিতিমোহনের সামনে এখন দুটো মৃতদেহ পড়ে রয়েছে, যাদের দেহ অদ্ভুতভাবে কাটা। আর তাদের ওই কাটা দেহকে কোনো গবেষণাগার বানিয়ে অদ্ভুত রকমের কোনো ভয়ানক গবেষণা চালিয়ে যাচ্ছে এক বদ্ধ উন্মাদ। সেই পাগল হঠাৎ আবার ফিরে এলো। তার হাতে এখন রয়েছে দুটো পরিষ্কার সাদা চাদর। সেই চাদর দুটোকে দিয়ে সেই মৃতদেহর দুটোর মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে ঢেকে দিল সে। পাগলটা মৃতদেহর দুটোর সামনে কয়েক মিনিট এমনভাবে দাঁড়িয়ে থাকলো যেন তাদের মৃত্যুতে এই পাগল গভীরভাবে শোকাহত হয়েছে। এবার সে ধীরে ধীরে ক্ষিতিমোহনের দিকে এগিয়ে আসলো। ক্ষিতিমোহনের সামনে দাঁড়িয়ে সে হাত দিয়ে তার মাথার চুলটা পেছন দিকে সরাতে এবার সে পাগলের মুখটা সেই মশালের আলোতে দেখতে পেল। মুখ ভর্তি কালো দাঁড়ি, চোখ দুটো রক্তবর্ণ। স্থির দৃষ্টিতে সে ক্ষিতিমোহনের দিকেই তাকিয়ে আছে। দারোগার তখন ভয়ে প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তবে কি এই পাগলের পরের লক্ষ্য সে? এই তিনজন মানুষের মতোই অসহায়ভাবে আজ এই পাগলের হাতে নিজের প্রাণটাকে তুলে দিতে হবে। পাগলটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো, কাছে, আরো কাছে, একদম সামনে। আর ঠিক সেই সময় হঠাৎ করে একটা গলার আওয়াজ শুনতে পেল ক্ষিতিমোহন। দারোগা বাবু! আকস্মিক এরকম ডাক শুনতে পেয়ে ক্ষিতিমোহন বাঁ দিকে তাকিয়ে দেখল সেখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটা তার সামনে আসতে
সেই মানুষটাকে সে চিনতে পারল। আরে, এ তো রমেশ। আজ সন্ধ্যাবেলা গ্রামবাসীদের সাথে যে ছেলেটা এসেছিল তার ফাঁড়িতে, এ আর সেই যতীন মিলেই তো তাকে বলেছিল এই পাগলটার কথা। আর তার খোঁজে এসেই তো এই ভয়ানক বিপদের সম্মুখীন হতে হয়েছে তাকে। কিন্তু রমেশ এই সময় এখানে কি করছে? নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে সে এই পাগলের হাত থেকে দারোগা বাবুকে উদ্ধার করতে এসেছে। কিন্তু সে এখানে একা কেন? বাকি গ্রামবাসীরা কই? আর তার মধ্যে তো ক্ষিতিমোহনকে উদ্ধারের কোনো রকম প্রচেষ্টা দেখা যাচ্ছে না, বরং সে এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে একটা অদ্ভুত দৃশ্য দেখে ক্ষিতিমোহনের গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই মানুষের ন্যায় আকৃতির বিরাট কালো ধোঁয়া, যেটা সে জঙ্গলের মধ্যে ঢুকতে দেখেছে, সেই ধোঁয়া হঠাৎ রমেশের পেছনে উপস্থিত হয়েছে। তবে কি এই ধোঁয়া রমেশকেও গ্রাস করবে? সে কি তাকেও ছাড়বে না? না, রমেশকে যে করেই হোক সাবধান করতে হবে। অস্পষ্টভাবে কিছু একটা বলতে চাইল ক্ষিতিমোহন, কিন্তু তার মুখ থেকে গোঙানির শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। এমন সময় সেই ধোঁয়ার কুণ্ডলী কি একভাবে রমেশের শরীরে ঢুকে গেল, আর অমনি একটা কাঁপুনি দিয়ে কেমন শান্ত হয়ে দাঁড়িয়ে গেল রমেশ। তার চোখেও এখন কোনো মনি নেই, ঠিক জড় বস্তুর মতনই এখন সে দাঁড়িয়ে রয়েছে। এমন সময় সে চোখ ঘুরিয়ে সেই পাগলের দিকে তাকালো। সেই পাগলের দৃষ্টিও এখনো রমেশের দিকে। পাগল আঙুল দিয়ে ক্ষিতিমোহনের দিকে ইশারা করতে রমেশ ধীরে ধীরে ক্ষিতিমোহনের দিকে এগিয়ে আসতে লাগলো। তার চলার ধরনও ঠিক আগের লোকটারই মতন। ক্ষিতিমোহনের সামনে এসে সে হঠাৎ হাত দিয়ে নিজের ঘাটটা মটকে ভেঙে দিল। তারপর সে মাটিতে পড়ে না গিয়ে ঘাড় ভাঙা অবস্থাতেই স্থির হয়ে দাঁড়িয়ে ক্ষিতিমোহনকে বলে উঠল, দারোগা বাবু, আমি আপনাকে কিছু বলতে চাই। তার এই কণ্ঠস্বর স্বাভাবিক নয়, যেন কোনো গম্ভীর স্বরের মানুষ তার শরীরের ভেতরে ঢুকে তাকে দিয়ে কথা বলাচ্ছে। আমি আর ওই কালু মিলেই মেরেছিল ওই দুজনকে। আঙুল উঁচিয়ে ডান দিকে দূরের দিকে নির্দেশ করল রমেশ। বোঝাই গেল পাগলটা মৃতদেহটাকে দূরে ফেলে দিয়েছে। তার কথাই সে বলছে। ওই কালুর বাড়ি চাঁপাডাঙ্গা গ্রামে। কালু আমার বন্ধু ছিল। আমি মাঝে মাঝে যেতাম ওর বাড়িতে, আর তখনই আমার পরিচয় হয় কলকাতার বাবুদের সাথে। কালুই আমাকে পরিচয় করিয়ে দেয়। ডান দিকে তাকিয়ে নিজেই কথাগুলো বলে যাচ্ছে রমেশ, মানে রমেশের প্রেত। মানেটা কি সেটা বুঝতে পারল না দারোগা বাবু। এমন ঘাড় মুটকে যাওয়ার পর কেউ কিভাবে কথা বলছে আর কিভাবে দাঁড়িয়ে আছে, সেটাই ক্ষিতিমোহন বুঝতে পারছে না। ওই কলকাতার বাবুরা বলেছিল কয়েকটা মৃতদেহ লাগবে। পুরনো হলে চলবে না, সত্য মরা। আর সেই মৃতদেহের শরীরের ভেতর থেকে তাদের নাড়ি ভুঁড়িগুলো কেটে নিয়ে সেগুলো বিক্রি করবে শহরে, আর তার বদলে আমাদের অনেক টাকা দেবে। শহরে বড় চাকরি দেবে। আর তাদের কথা মতনই আমরা লোভে পড়ে আমাদের গ্রাম থেকে প্রথমে পরেশকে, তারপর সুজনকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলি। আর শহরের বাবুরা এসে
তাদের শরীর থেকে কেটে নিয়ে গিয়েছিল তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো। রমেশ কি তবে কলকাতার কিডনি পাচার চক্র বা সেই ধরনের কোনো গ্যাংয়ের কথা বলছে? তারা কি তবে গ্রামে এসে গ্রামের মানুষদের সরলতার সুযোগ নিয়ে তাদের লোভ দেখিয়ে এভাবে তাদের ব্যবসা ফেঁদে বসেছে? আর এই কারণেই কি গ্রামের মানুষদের প্রাণ হারাতে হচ্ছে? এই চক্রকে যে করেই হোক ধরতেই হবে। কিন্তু এই যে পাগলটা, এই তবে মৃতদেহের সামনে বসে ওইভাবে ধূপধুনো জ্বালিয়ে কি করছিল? আমি তবে চললাম দারোগা বাবু। কথাটা বলেই হঠাৎ করেই কাটা গাছের মতো রমেশ মাটির উপরে পড়ে গেল। দেখে স্পষ্টই বোঝা গেল সে এখন আর ইহজগতে নেই। আসলে অনেক আগে থেকেই ছিল না, কেবল তার প্রাণ বেরোতে পারছিল না শরীর থেকে। সেই উৎকট গন্ধটাও এখন মিলিয়ে গিয়েছে। এমন সময় সেই পাগলটা ক্ষিতিমোহনের সামনে এসে তার হাত পা আর মুখের বাঁধন খুলে ফেলল। অনেকক্ষণ বন্দি দশা থেকে মুক্ত হওয়াতে ক্ষিতিমোহন একটু হাঁপ ছেড়ে বাঁচল। আমার কোনো দোষ নেই দারোগা বাবু, বিশ্বাস করুন, আমি মারিনি ওদেরকে, বলে উঠল সেই পাগলটা। পাগলটার মুখে কথা শুনে ক্ষিতিমোহন বেশ অবাক হয়ে গেল, কেননা গ্রামবাসীদের মতো সেও মনে করেছিল এই লোকটা হয়তো কথা বলতে পারে না। আমি তো এখানে অন্য কারণে এসেছিলাম, কিন্তু যখন দেখলাম এই শয়তানগুলো এই নিরীহ মানুষগুলোকে মেরে ফেলেছে তাদের নিজেদের স্বার্থের জন্য, তখন আমি আর ঠিক থাকতে পারলাম না। ভাবলাম এই মানুষদের শাস্তি দিতেই হবে, তা না হলে হয়তো এই গ্রামের আরও অনেক মানুষের প্রাণ ওরা শেষ করে দেবে। তাই আমি আমার যতটুকুনি তন্ত্রবল আছে সেটা প্রয়োগ করে এদের হাতে প্রাণ হারানো মানুষগুলোর আত্মাগুলোকে জাগ্রত করে তাদের দিয়েই তাদের নিজেদের খুনিদের শেষ করেছি। আর এর জন্য যদি আমার কোনো শাস্তি প্রাপ্য হয় তবে আমাকে বন্দি করে নিয়ে চলুন দারোগা বাবু, আমি কোনো প্রতিরোধ করব না। সেই লোকটা তার দুই হাত মুঠো করে ক্ষিতিমোহনের দিকে বাড়িয়ে দিল। অন্য কারণে মানে? কী কারণে এসেছিলে তুমি এখানে? আর আর তোমার পরিচয়টাই বা কী? সেই লোকটাকে বলল ক্ষিতিমোহন। তার কথাবার্তার ধরন শুনে তাকে মোটেই এখন আর পাগল বলে মনে হচ্ছে না, বরং তাকে কোনো শিক্ষিত অভিজাত বংশেরই মনে হচ্ছে। তবে তার এরকম অদ্ভুত অবস্থায় এই গভীর বনে বসবাস করার কারণ কি ছিল সেটা জানার জন্যই ক্ষিতিমোহন বেশ উৎসুক হয়ে উঠল। তবে তো আপনাকে আমার পুরো পরিচয়টা দিতে হবে দারোগা বাবু। আপনার কি সেসব শোনার আগ্রহ হবে? আমি শুনতে চাই। বেশ, তবে শোনেন, একটু দাঁড়ান। কথাটা বলে হঠাৎ সেই লোকটা ভেতরে কোথায় যেন চলে গেল। এই লোকটার কথাতে এরকম মোহগ্রস্ত হয়ে তাকে এভাবে বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? সে যদি হঠাৎ করে কোনো হাতিয়ার নিয়ে এসে অতর্কিতে আক্রমণ করে বসে ক্ষিতিমোহনকে, তার মানসিক পরিস্থিতি এখন তো স্বাভাবিক নাও থাকতে পারে। এখন কি করবে সে? এই স্থান থেকে পালিয়ে যাবে? কিন্তু এই গভীর রাতে এই অন্ধকার জঙ্গলে পথ চিনে সে ফিরবে কিভাবে? এসব কথা ভাবতে ভাবতেই আবার ফিরে এলো লোকটা। তার হাতে এখন দুটো কলা আর শালপাতায় একটা সন্দেশ। ক্ষিতিমোহনের দিকে সেটা বাড়িয়ে দিয়ে বলল, এই নেন দারোগা বাবু, এটা খেয়ে নেন। এই জঙ্গলে রাতের বেলা এইটুকু খাবারই জোগাড় করতে পারলাম। সত্যি কথা বলতে এটা আমার খাবার জন্যই রেখেছিলাম,
কিন্তু আপনি এখন আমার অতিথি, আপনাকে কি করে অভুক্ত রাখি বলুন? অতিথি তো নারায়ণ। না মানে আসলে আরে নিন নিন দারোগা বাবু, ভয় পাবেন না, এ খাবারে বিষ নেই। আপনার কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই। সত্যি কথা বলতে আপনাকে হয়তো এভাবে এতক্ষণ বেঁধে রাখাটা আমার উচিত হয়নি, কিন্তু কি করব বলুন, মানুষের আত্মা অতি ভয়ানক জিনিস। যদি কোনো কারণে আমার যজ্ঞে সামান্য ত্রুটি ঘটতো, তবে ওই আত্মা আমার বশে না থেকে সম্পূর্ণভাবে আমার আয়ত্তের বাইরে বেরিয়ে যেত। আর তখন ওই আত্মা যদি আপনার কোনো ক্ষতি করে দিত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। আমি নিরুপায়। সম্পূর্ণ কার্যসিদ্ধি করার জন্য আপনাকে এতক্ষণ বেঁধে রাখতে হয়েছে। আমার সাধনার কারণে সেই মৃত আত্মারা, ওই যে কালো ধোঁয়া দেখতে পেয়েছিলেন আপনি, ওরাই ওদের খুনিদের নিয়ে এসেছিল এখানে, আর তারপর তাদের যোগ্য শাস্তি দিয়েছিল। দিন দাদা, খাবারটা আমাকে দিন। লোকটার কাছ থেকে খাবারটা চেয়ে নিল ক্ষিতিমোহন। এই লোকটার কথার মধ্যে এমন এক সরলতার ছাপ মিশে আছে যে লোকটাকে অবিশ্বাস করা উচিত নয় বলেই ক্ষিতিমোহনের মনে হলো। অধমের নাম বলরাম বিশ্বাস। মাটির উপর উবু হয়ে বসে পড়ে কথাটা বলল বলরাম ওরফে সেই লোকটা। এই যে জমিদার বাড়িখানা দেখছেন, বাড়িটা একবার ভূমিকম্পে সম্পূর্ণ ধসে গিয়েছিল। যেখানে এখন আমরা বসে আছি, এই বাড়িরই উত্তর পুরুষ আমি। আপনি এই বাড়ির উত্তর পুরুষ? কিন্তু আমি যে শুনেছিলাম ভূমিকম্পে এই বাড়ির সকলে। আপনি ঠিকই শুনেছেন দারোগা বাবু। অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিল ক্ষিতিমোহন, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কথাটা বলে উঠল বলরাম। ভূমিকম্পে বাড়ির সকলেই মারা গিয়েছিল। আমার বংশে আমি ছাড়া আর কেউ বেঁচে নেই। কিন্তু এ বাড়ির জমিদার রায় নারায়ণের বড় ছেলে প্রতাপ নারায়ণের স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাপের বাড়িতে ছিল, আর তখনই তার শ্বশুর বাড়িতে ঘটে গিয়েছিল এই দুর্ঘটনা। এরপর তিনি আর কোনোদিন তার শ্বশুর বাড়িতে ফিরে আসেননি। কার জন্যই বা আসবেন? প্রতাপ নারায়ণের স্ত্রী তার বাপের বাড়িতে এক সন্তানের জন্ম দিয়েছিলেন, আর সেই সন্তান হলো গিয়ে আমার দাদু। আমরা এখন হুগলি জেলায় থাকি, সেখানেই বড় হয়েছি, লেখাপড়া শিখেছি, মাস্টার ডিগ্রি পর্যন্ত কমপ্লিট করেছি। ভেবেছিলাম আমার এখানকার পরিচয় কাউকে দেব না, ওখানেই থেকে যাব। কিন্তু একটা বিশেষ কারণে আমার এখানে আসতেই হলো। তবে পরিচয় সম্পূর্ণ গোপন রাখলাম। এই জঙ্গলের মধ্যে থেকেই আমার গোপন কাজটা সম্পন্ন করতে লাগলাম। কারো সঙ্গে কথাও বললাম না, কারণ আমি এই ব্রত অবলম্বন করেছিলাম, যতক্ষণ এই কার্য সম্পূর্ণরূপে সমাধা করে প্রতিষ্ঠা না করতে পারবো, ততক্ষণ আমি সম্পূর্ণরূপে মৌন থাকব। এসবের মধ্যেই এই অনাচার দেখলাম। আড়ালে গ্রামের মানুষগুলোকে মেরে তাদের শরীরগুলোকে অপব্যবহার করতে দেখলাম। ঠিক কোন কার্যের কথা বলছেন আপনি বলরাম বাবু? আপনি আমার সাথে এদিকে আসুন দারোগা বাবু। কথাটা বলে বলরাম উঠে সামনের জঙ্গলের আর একটু ভেতরে যেতে লাগলো। ক্ষিতিমোহনে উঠে বলরামের পেছন পেছন তারই নির্দেশিত পথে যেতে লাগলো। পুরো ব্যাপারটা জানতে পারার নেশাটা ক্ষিতিমোহনকে যেন চেপে বসেছিল। আসলে পড়াশোনার পাশাপাশি আমি একটু তন্ত্রবিদ্যাও শিখেছিলাম। আমার একজন গুরু ছিলেন, শ্রী সদানন্দ ঠাকুর। মা কালীর সেবক ছিলেন তিনি। তা ওনার সংস্পর্শে এসে আমিও মা কালীর আরাধনা শুরু করি, গুরুর মন্ত্রে দীক্ষিত হই, তন্ত্র সাধনাও শুরু করি।
কথা বলতে বলতে একটা লাল কাপড় জড়ানো মোটা লাঠিতে দেশলাই ধরিয়ে অগ্নিসংযোগ করে সেটাকে মশালের মতন করে নিল বলরাম। তারপর সেটা হাতে নিয়ে বনের গভীরে প্রবেশ করল সে। আসুন দারোগাবাবু, আসুন, এদিকে আসুন, সাবধানে আসবেন। কথাটা বলে হঠাৎ করে এক সুড়ঙ্গ পথের ভেতর দিয়ে মাটির গভীরে প্রবেশ করল বলরাম। এই দেখুন দারোগাবাবু, এই যে এদিকে। মশালের আলোতে যে পাথরের চাঁইয়ের উপর বলরাম দিক নির্দেশ করল, সেদিকে তাকাতে ক্ষিতিমোহন কিছুটা অবাকই হয়ে গেল। পাথরের উপর একটা 8 ফুট উচ্চতার কালী মূর্তি, দেখে সোনারই মনে হয়। এই কালী মায়ের মূর্তি, এটা এখানে? আচমকায় বিস্মিত ক্ষিতিমোহনের মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। তো বাড়িতে থাকতে যখন আমি রাতের বেলা ঘুমোচ্ছিলাম, তখন হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পেলাম একটা অন্ধকার ঘরে মা বসে বসে কাঁদছেন। মায়ের পরনে লাল শাড়ি, পায়ে আলতা, গায়ের রং শ্যামবর্ণ। একটা পাথরের ওপর বসে বসে হাত দিয়ে মুখ ঢেকে কেঁদে চলেছেন, আর সমানে বলে চলেছেন, বাবা, আমাকে উদ্ধার কর বাবা, আমি বড় কষ্টে আছি। তুই তোর নিজের গৃহে ফিরে আয়, আয় আমাকে উদ্ধার কর। তখনই আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি মায়ের এই সংকেতের কথা বুঝতে পেরেছিলাম, কিন্তু কথাটা হচ্ছে কোন জায়গা, কোন গৃহের কথা মা বলছেন? মনে মনে দিনখানেক খালি ভাবলাম। শেষে হঠাৎ একদিন বিকেল বেলায় আমাদের ওখানে এক পুকুর পাড়ে একা একা বসে আছি, হঠাৎ মাথায় এলো হয়তো আমারই পূর্বপুরুষদের এই ভিটের কথাই মা আমাকে জানান দিচ্ছেন। এই ভিটেতেই হয়তো কোথাও মা মাটির তলায় চাপা পড়ে রয়েছেন। তখন আমি আবার সব কাজকর্ম ছেড়ে কি যেন এক মায়ার টানে আবার ফিরে এলাম এখানে। মনে মনে পণ করলাম, যতক্ষণ না মাকে উদ্ধার করতে পারছি ততক্ষণ আমি এই স্থানেই থাকব, আর কাউকে এ ব্যাপারে কিছু জানাবো না, আর কারোর সাথে কথাও বলবো না। লোকে যা বলে বলুক, পাগল বললে পাগল, মাথা খারাপ বললে মাথা খারাপ, যে যা ভাবে ভাবুক না কেন, আমার তাতে কোনো অসুবিধা নেই। তাতে বরং আমার কাজেই সুবিধে হবে। অবশেষে প্রায় 1.5-2 মাস পরিশ্রমের ফলে, অনেক খোঁড়াখুড়ির পর কাল গভীর রাতে আমি মাকে খুঁজে পেয়েছি। আর 2 দিন পরেই তো অমাবস্যা। ভাবছি ওই রাতেই মায়ের পুজো করে মাকে নিয়ে আমি আবার হুগলিতে ফিরে যাব। ক্ষিতিমোহন তখন বাকরুদ্ধ। তার ইচ্ছে করছে এখন এই সাধকের পায়ে হাত দিয়ে প্রণাম করে তার পায়ের ধুলো মাথায় নিই। শুধুমাত্র স্বপ্নে দেখা এক কালী মূর্তি খোঁজ করার জন্য সে এই অন্ধকার নির্জন জঙ্গলে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিয়েছে। দারোগাবাবু, অনেক রাত হয়ে গেছে, চলুন আপনাকে শালমুড়ি গাঁয়ের পথ দেখিয়ে দিয়ে আসি। আপনি ফিরে যান। এ জঙ্গলে পথ বড়ই ঘোরালো, আপনি একা পথ চিনে যেতে পারবেন না। আর একটা অনুরোধ রয়েছে, এ কথা পারলে কাউকে জানাবেন না। আর সেই গ্রামের লোকেরাই যে ওই গ্রামের ছেলেদের নিখোঁজ হওয়ার পেছনে জড়িত ছিল, সে কথাও কাউকে জানতে দেবেন না। শুধু শুধু গ্রামবাসীদের কাছে এদের পরিবারের মাথাটা নিচু হয়ে যাবে। এদের দুষ্কর্মের জন্য যা শাস্তি পাওয়ার তা তো ওরা পেয়েই গেছে। আপনি বরং বলবেন, এই মানুষদের নিখোঁজ হওয়ার পিছনে আর মৃত্যুর পেছনে আমারই হাত ছিল। মানে যেটা তারা বিশ্বাস করে সেটাই আপনি আরেকটু তাদের মনে গেঁথে দেবেন পাকাপোক্তভাবে আর কি। আপনি পারলে ওই কলকাতার মানুষগুলোর, ওই দালালগুলোর কিছু শাস্তির ব্যবস্থা করবেন। আচ্ছা, এখন চলুন,
আপনাকে পৌঁছে দিয়ে আসি। কথাটা বলে সুড়ঙ্গ দিয়ে উঠে বলরাম সামনের দিকে এগোতে লাগলো। বেশ অনেকটা পথ বলরামের পেছন পেছন যাওয়ার পর এক জায়গায় দাঁড়িয়ে ক্ষিতিমোহনকে সে বলল, এই পথ ধরে সোজা মিনিট 3 মতো হাঁটলেই গ্রামের পথ পেয়ে যাবেন। আপনি নিরাপদে ফিরে যান দারোগা বাবু। হ্যাঁ, আমি চললাম। আর পারলে মায়ের পুজোর দিন আসবেন। আজ যেখানে আমাকে দেখেছিলেন সেই বাড়ির মধ্যে, সেখানেই আমি থাকব। এই 2 দিন আর কোথাও যাব না। কথাটা বলে ক্ষিতিমোহন কিছু বলার আগেই পেছন দিকে ঘুরে হাঁটতে হাঁটতে বলরাম আবার জঙ্গলের রাস্তাতেই মিলিয়ে গেল। ক্ষিতিমোহন কিছুক্ষণ সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। আকাশের চাঁদ তখন মিটমিট করে জ্বলছে, যেন তার দিকে তাকিয়েই মুচকি হাসছে। আসুন আসুন, আপনারা সকলে এদিকে আসুন। পরের দিন খুব সকালে হঠাৎ কেমন একটা কোলাহলের শব্দে ঘুমটা ভেঙে গেল বলরামের। ভোরের দিকে তার চোখটা একটু লেগেছিল, কিন্তু এ আওয়াজ কিসের? যেন অনেক মানুষ কথা বলতে বলতে তার দিকে এগিয়ে আসছে। আসুন, এইদিকে আসুন। এই যে ওই লোকটা যার কথা আমি আপনাদেরকে বলছিলাম। চোখ খুলে বলরাম উঠে দাঁড়িয়ে দেখল 10-12 জন গ্রামবাসী তার দিকেই এগিয়ে এসেছে, আর তাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে নেতৃত্ব দিচ্ছেন দারোগা ক্ষিতিমোহন সমাদ্দার। দারোগা বাবু, আপনি? কেমন অবাক হয়ে কথাটা বলল বলরাম। তবে কি দারোগা বাবু গ্রামের লোকেদের বলেছে যে সেই সবাইকে মেরে ফেলেছে, আর সে কারণেই গ্রামবাসীরা কি একত্রিত হয়ে তাকে মারতে এসেছে? কনস্টেবল, বলছি এই ডেড বডিগুলোকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর আপনাদেরকে আমি এই লোকটার কথাই বলছিলাম, এর জন্যই এত কিছু হয়েছে। বেশ গম্ভীরভাবে কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই দারোগা বাবু কেমন শান্ত হয়ে গেল। তার মুখে একটু মৃদু হাসির রেখা দেখা গেল। দেখুন, এই মহান ব্যক্তির জন্যই আপনাদের গ্রাম রক্ষা পেয়েছে। ইনি আপনাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করেছে, বুঝলেন? দারোগা বাবু, এসব কি বলছেন আপনি? দারোগার শেষের কথাতে এবার বলরামও বেশ অবাক হয়ে গেল। হ্যাঁ বলরাম বাবু, কাল আমি যেটা পারিনি আজ সেটা করতে চাই। আপনার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতে চাই আমি। কথাটা বলেই বলরাম কিছু বলার আগেই ক্ষিতিমোহন নিচু হয়ে বলরামের পা ছুঁয়ে প্রণাম করল। আরে, এ কি করছেন আপনি? বলরাম বাবু, আমাদের গ্রামের মানুষদের রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বলে উঠলেন গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ বৃন্দাবন বাবু। আপনি না থাকলে হয়তো এই গ্রামের আরো অনেক মানুষ অকালে প্রাণ হারাতো। গ্রামের সকলের তরফ থেকে আপনার কাছে একটা নিবেদন আছে বলরাম বাবু, আপনি অনুগ্রহ করে আপত্তি করবেন না। কি নিবেদন? দেখুন, আমি আমাদের গ্রামের সবাই চাইছি যে আপনি আমাদের গ্রামেই থেকে যান। আর 2 দিন পরে অমাবস্যার দিন আপনার এই কালী মাকে মহা সমারোহের সাথে আমাদের গ্রামে পুজো করতে চাই আমরা। আর গ্রামের লোকেদের অর্থ সাহায্যে এই গ্রামে মায়ের একটা মন্দির প্রতিষ্ঠা করব আমরা। আর আপনি হবেন সেই মন্দিরের প্রধান পুরোহিত। আপনাকে কথা দিলাম। আমাদের এই কথাতে আপনি রাজি আছেন তো? আপনার কথাটা সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারলাম না দারোগা বাবু। মায়ের পুজো গ্রামে হবে, এতে তো আমার আপত্তি থাকার কোনো কারণ নেই। গ্রামে মায়ের মন্দির স্থাপিত হবে, এতেও আমি মহা খুশি। কিন্তু আমি এ গ্রামে আর থাকতে পারবো না। বাড়িতে লোকজন অসুস্থ,
তাদের দেখাশোনার দায়িত্ব তো আমার ওপরেই বর্তায়। তাই আমাকে ফিরে যেতে হবে। আমাকে ক্ষমা করবেন আপনারা। তবে মায়ের পুজোর পুনর্ভার আমি গ্রহণ করব। এত বড় মাপের সাধক আমি হয়তো এখনো হয়ে উঠতে পারিনি। আমি বরং আর কিছুদিনের জন্য আপনাদের গ্রামে থেকে যেতে পারি। দু চোখ ভরে কেবল মায়ের পুজোর সময় মাকে দর্শন করতে পারি। বেশ, তবে তাই হবে। বলরাম বাবু, আপনি আমার বাড়িতে থাকবেন, ঠিক আছে? আর আপনার আতিথেয়তার যেন কোনো রকম ত্রুটি না হয় সেই ব্যাপারে আমার কড়া দৃষ্টি থাকবে, বললেন গ্রামের মোড়ল নিতাই বাবু। এখন চলুন বলরামদা, মাকে নিয়ে আসি সেই অন্ধকার স্থান থেকে, আর গ্রামে মায়ের আসন পেতে প্রতিষ্ঠা করি মাকে আমরা। চলুন চলুন। বলরাম বিশ্বাসের পেছনে শ্রদ্ধা ভরে তাকে অনুসরণ করে চলতে লাগলো শালমুড়ি গ্রামের মানুষেরা।